এ জায়গাটি যেন হীরা জহরত স্বর্ণ দিয়ে মোড়ানো রয়েছে। আমি তো পুরাই হতবাক। মানকি দেখছি তাই না? চলো আরেকটা প্লেসে যাই, ওইখানে আরো আসো তুমি। দুপুর আসো। রয়্যাল প্যালেস মানেই কিন্তু রাজকীয় বাড়ি, কেমন যেন একটা আকর্ষণের শব্দ। রয়্যাল প্যালেস বা রাজকীয় মহল সম্পর্কে আজকে আমার এই ভিডিওটা। অনেক দেশেই তো রয়্যাল প্যালেস রয়েছে, কিন্তু আমি আজকে যাচ্ছি কম্বোডিয়ার রয়্যাল প্যালেসে, যেটা আমার দেখা প্রথম রয়্যাল প্যালেস। তো চলুন কম্বোডিয়ার রয়্যাল প্যালেসটা আমার সাথে আপনারাও দেখে নিন এবং জেনে নিন আমার কাছ থেকে অনেক অজানা ইতিহাস। হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, ইটস মি স্মিতা প্রীতু, ওয়েলকাম টু আমার দুনিয়া। ক্যাম্বোডিয়া সিরিজের আজকের পর্বে আমি রয়্যাল প্যালেস দেখাবো। আর আমি কিন্তু এখন বর্তমানে আছি কম্বোডিয়ার রাজধানী ফ্যানম পেংয়ে। তো আমি শুধু ফ্যানম পেংটাকে এক্সপ্লোর করছি রাইট নাও। আর এখন আমাকে যে জায়গাটাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানকার একটা টেম্পল। ক্যাম্বোডিয়া যেহেতু বুদ্ধ ধর্মপ্রধান দেশ, তাই এখানে অনেক টেম্পল পেয়ে যাবেন আপনি। আর বেশিরভাগ টেম্পলই হচ্ছে ট্যুরিস্ট স্পটের মতো। তো এই টেম্পলটাতে আজকে আমরা আসছি অ্যান্ড এই টেম্পলটা আমরা একটু ঘুরে দেখছিলাম। কম্বোডিয়াতে কিন্তু 95% মানুষই বৌদ্ধ ধর্ম বিশিষ্ট, আর বাকি 5% মুসলমান খ্রিস্টান মানুষও রয়েছে এখানে। তাই যে কোনো খাবার খাওয়ার ক্ষেত্রে অবশ্যই যারা মুসলমান আছেন শিওর হয়ে নেবেন সেটা হালাল কি নন হালাল, কারণ এখানে নন হালাল খাবারই বেশি পাওয়া যায়। সব থেকে ভালো হয় আপনি যদি কোনো বাঙালি রেস্টুরেন্টে খাবার খেতে পারেন, সেটা সব থেকে বেস্ট হয়। আর এখন আপনাদেরকে এই টেম্পলটা একটু ঘুরিয়ে দেখাবো, আর তারপরে আমরা চলে যাব কিন্তু সোজা কোথায় বলুন তো, রয়্যাল প্যালেস। আমরা এখন কোথায় আছি বলুন তো? রয়্যাল প্যালেসের ঠিক পাশেই অবস্থান করছি আমরা। জান আমার কথা শুনে ওকে ফাইন। এই দেখো আমরা একসাথে তো এই যে আমরা একসাথে মজা করতে করতে হচ্ছে চলে আসছি রয়্যাল প্যালেস। আর একটা কথা বলে দিচ্ছি, রয়্যাল প্যালেস কিন্তু সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। বিকেল 5টার পরে কিন্তু বন্ধ হয়ে যায়, এজন্য কিন্তু অবশ্যই, আর ভিতরে অনেকটা সময় লাগে ঘুরতে, বিশাল বড় জায়গা। তো এই জন্য এই জিনিসটা আপনারা এখানে খেয়াল করে আসবেন। সো দেখতে পাচ্ছেন এই যে আমরা ভিতরের দিকে যাচ্ছি। তো এখন হচ্ছে এখান থেকে ভিতর থেকে হচ্ছে আমাদের টিকিট নিতে হবে। আর এখানে বেশ কিছু নির্দেশনা আছে, তার মধ্যে এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে 3/4 পরে হচ্ছে ভিতরে এন্ট্রি করা যাবে না। এখন আমি জানি না এই যে ফরেনার যারা আসছে তারা আসলে ভিতরে যেতে পারবে কিনা। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ফরেনারদের জন্য অ্যান্ড লোকাল যারা তাদের জন্য আলাদা আলাদা লাইন ক্রিয়েট করা হয়েছে। তো আমরা কিন্তু ফরেনার যে লাইন আছে সেখানে দাঁড়িয়ে গেছি, আর বিশাল লম্বা কিন্তু হচ্ছে আজকে লাইন, মানে কতক্ষণে আমরা টিকিট কাটতে পারবো জানি না। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে কিন্তু গাইজ আমরা স্পেস পেয়ে গেছি অ্যান্ড এখানে সজীব দাঁড়িয়ে গেছে আমাদের 3 জনের জন্য টিকিট নিতে। তো আমি এখনও শিওর জানি না যে এখানে আসলে কত টাকা লাগবে। তো দেখি এখানে আসলে আমাদের কত টাকা এন্ট্রি ফি লাগে।
আর ভিতরে কি আছে অনেক এক্সাইটমেন্ট মনে হচ্ছে আমার কাছে, মানে দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে আসছে। মানে কম্বোডিয়াতে যারা ট্যুরে আসে তারা অবশ্যই রয়্যাল প্যালেস ভিজিট করে যায়। আপনারা কিন্তু অবশ্যই এই জায়গাটাতে আসবেন, না হলে অনেক কিছু মিস করে যাবেন। তো আমরা কিন্তু এখানে কথা বলেছি অ্যান্ড এখানে আমাদের দুইজনার হচ্ছে $30 খরচ হয়েছে, মানে পার পার্সন $15 করে লেগেছে আমাদের। আর দেখতে পাচ্ছেন এই যে আমাদের টিকিটটা, আর এটার জন্য আমাদের কোনো এন্ট্রি ফি লাগে নাই। সো এইটা একটা প্লাস পয়েন্ট ছিল আমাদের জন্য। বাট 6 বছরের উপরে বাচ্চার বয়স হলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এন্ট্রি ফি দিতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি সারিবদ্ধভাবে আস্তে আস্তে করে। তো চলুন আমাদের সাথে অ্যান্ড এক্সপ্লোর করুন ক্যাম্বোডিয়ার রয়্যাল প্যালেস। যাও আসো। রয়্যাল প্যালেসটা আসলে অনেক বিশাল অ্যান্ড আমরা হারায় যাইতে পারি অ্যান্ড অনেক জায়গা আমরা হয়তো বা দেখতে পারবো না, এমনও হতে পারে কারণ সবাই এখানে নতুন। তো এজন্য ওরা কিন্তু এখান থেকে হচ্ছে একটা ম্যাপ দিয়েছে এই রয়্যাল প্যালেসটা ঘোরার জন্য। এখানে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে অ্যান্ড হচ্ছে 2টা পানির বটল দিচ্ছে আমাদেরকে 2টা টিকিটের সাথে। তো এই তো আমরা ভিতরের দিকে যাচ্ছি এখন। আর কম্বোডিয়ার এই রয়্যাল প্যালেসটা কিন্তু 1866 সালে নির্মাণ হয়। আমি শুনেছি রয়্যাল প্যালেসের অন্যতম আকর্ষণ হচ্ছে সিলভার প্যাগোডা, যা ওয়ার্ড প্রোহকেও নামে পরিচিত। আর এই সিলভার প্যাগোডার হচ্ছে ফ্লোরটা পুরোটা রূপা দিয়ে তৈরি করা। তো আমি আসলে এই জায়গাটা আমি দেখতে চাইবো। আর এই রাজপ্রাসাদটা কিন্তু রাজা রানীদের বাসস্থানও বলতে পারেন, এবং এখানে কিন্তু হচ্ছে সরকারি ও রাজকীয় যে কোনো অনুষ্ঠান কিন্তু এখানে করা হয়। আর একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই প্যালেসটা ওপেন হয় সকাল 8টায় এবং ক্লোজ হয় 5টায়। তো 8টা থেকে 5টা, বাট এর মধ্যে একটা বিরতির টাইম রয়েছে, অনেকেই জানেন না, অনেকেই চলে আসেন 10টা 11টা 12টার দিকে। তো ওই সময়টা কিন্তু বন্ধ থাকে, মানে 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত হচ্ছে ব্রেক টাইম। এই সময় কিন্তু রয়্যাল প্যালেসে এন্ট্রি নেওয়া যায় না। আর আমরা এখন যে টাইমটাতে এন্ট্রি নিয়েছি এখন বাজে হচ্ছে প্রায় 2টা 20, মানে 2টা পর্যন্ত অফ থাকে। 2টার সময় হচ্ছে রয়্যাল প্যালেসে এন্ট্রি শুরু হয়। আবার আপনি যদি সকাল 8টায় আসতে পারেন তাহলে 8টা থেকেও এন্ট্রি নিতে পারবেন। তো এখন চলুন আমরা ঘুরে ঘুরে হচ্ছে এই রয়্যাল প্যালেসটাকে এনজয় করি। কি সুন্দর আল্লাহ, আমি আমার জীবনে প্রথম এরকম প্যালেস দেখতেছি, আমার জীবনে ফার্স্ট টাইম প্যালেস। আমি জানি না এই বিশ্বে কত প্যালেস আছে, কি আছে না আছে আমি কিচ্ছু জানি না, বাট আমার দেখা আজকে বেস্ট প্যালেস এইটা আমার মনে হইতেছে। তো চলুন একটু ঘুরে ঘুরে দেখি এই পুরো প্যালেসটা। এই প্রাসাদের ভিতরে যে সুন্দর বাগানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আসলে অত্যন্ত সুন্দর লাগছে, তাই না? এখানে কিন্তু রাজপরিবারের যে লোকজন আছে, মানে যারা এই পরিবারের কাজকর্মের জন্য দায়িত্বে যারা নিয়োজিত, তারা কিন্তু অবসরে এখানে সময় কাটাতে পারে। এবং এছাড়াও আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে এই প্রাসাদে যে অংশগুলো আসলে ঘুরে দেখব আমরা দেখতেছি আর কি, আমরা দেখতেছি অনেক বিশাল বা ম্যাপ দেওয়া আছে, এতটুকু কিন্তু শুধু সাধারণ জনগণের জন্য অ্যালাউড করেছে। এছাড়াও কিন্তু আরও বিশাল একটা সাইড রয়েছে যেই সাইডে সাধারণ জনগণ ঢোকা অ্যালাউড না। ওইখানে রাজার যে পরিবার রয়েছে, রাজা রানী তারা থাকে তাদের পরিবারকে নিয়ে। এছাড়াও কিন্তু এই প্রাসাদের ভিতরে অনেক বহু মূল্যবান মূর্তি রয়েছে, চিত্রকর্ম রয়েছে, ঐতিহাসিক নিদর্শন রয়েছে, যা শুধু রয়্যাল প্যালেসের না, পুরো কম্বোডিয়ার ইতিহাসকে এবং সংস্কৃতিকে বহন করে বেড়ায়। আর বুঝতেই পারছেন, আগেই বলেছি এখন প্রায় 2:30টার মতো বাজে। আর এখন হচ্ছে একদম দাবদাহ রোদ, মানে কম্বোডিয়া তো এমনি গরমের দেশ, তারপরে এত বেশি রোদ উঠেছে, মানে খুবই খারাপ অবস্থা সব মানুষের। আর দেখেন এখানে গাছগুলোকে কি সুন্দর করে ওরা ছাঁটাই করেছে, মানে কাট করেছে, মানে অসাধারণ অসাধারণ, খুব ভালো লাগতেছে। 1866 সালে যখন রয়্যাল প্যালেস তৈরি হয় তখন শাসনামলে ছিলেন রাজা নরদাম। এখন চলুন এই প্যালেসের প্রধান যে আকর্ষণগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলি। আর আগে কিন্তু একটা সময় ছিল, কয়েক বছর আগে এই প্যালেসের ম্যাক্সিমাম সব কিছুই ওপেন থাকতো, যেটা সাধারণ জনগণ যেতে পারে। এই জায়গার সব বিল্ডিংগুলো, সব প্যালেসগুলো আসলে দরজা ওপেন থাকতো, বাট এখন বর্তমানে কিছু কিছু জায়গা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তো প্রধান আকর্ষণের মধ্যে প্রথমেই যেই জায়গাটার নাম বলবো সেটা হচ্ছে সিলভার প্যাগোডা। সিলভার প্যাগোডা কিন্তু এই প্রাসাদের অন্যতম একটা অংশ। আর সেটা হচ্ছে ওই যে পাগোডাটা রয়েছে ওটার মেঝেটা কিন্তু রূপার টাইল দিয়ে কিন্তু তৈরি।
মানে কি বুঝতে পারছেন, রূপা দিয়েই কিন্তু তার মেঝেটা তৈরি করা হয়েছে, আর সেই জন্যই কিন্তু এটার স্পেশালভাবে এটার নাম দেওয়া হয়েছে সিলভার পাগোডা। রোদ্রে তো দাঁড়াইতে পারতাছি না শোনা। তাছাড়াও এখানে রয়েছে বহু মূল্যবান বুদ্ধ মূর্তি, যার মধ্যে একটা কিন্তু মূর্তি রয়েছে যেটা হচ্ছে একদমই খাঁটি সোনার তৈরি। এছাড়াও ছোট সবুজ জেট পাথরেরও বুদ্ধ মূর্তি রয়েছে এখানে, যার দাম আসলে আমরা বলতে পারবো না, মানে নাই বলি, যার কোনো আসলে দামই হয় না, আবার দাম হলেও এত বেশি সেটা আসলে হিসাব করে আমার পক্ষে বলা পসিবল না। এরপরে যে স্পেশাল অ্যাট্রাকশনের কথা বলবো সেটার নাম হচ্ছে চঞ্জায়া প্যাভিলিয়ন। সেখানে রাজা ভাষণের কাজে ওই হলটাকে ব্যবহার করে থাকে এবং রাজার যেসব বিশেষ অতিথিরা রয়েছে তাদেরকেও সেখানে অভ্যর্থনা দেওয়া হয়ে থাকে। এরপরে যে ভবনটির কথা বলবো সেই ভবনটির নাম হচ্ছে থ্রোন হল। এটিও প্রাসাদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভবন। এখানে রাজ্যের গুরুত্বপূর্ণ যত অনুষ্ঠান রয়েছে, রাজকীয় অনুষ্ঠান রয়েছে, সেগুলো কিন্তু এখানে হয়ে থাকে। বাট এই সব ভবনগুলো কিন্তু চাইলেও আমরা দেখতে পারছি না, তার কারণ এগুলো এখন বন্ধ রয়েছে। গাইজ, এখন আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে থ্রোন হল। তো থ্রোন হলটা আমরা বাইরে থেকে এভাবেই দেখতে পাই, ভিতরে ঢোকা অ্যালাউড না আমাদের জন্য। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর থ্রোন হলটা। এটাও কিন্তু থ্রোন হলের সাইডের একটা ভিউ দেখাচ্ছি আপনাদেরকে। তো গাইজ, এখন আমরা যেই জায়গাটাতে আছি এটা একটা ছোট মিউজিয়াম। তো এখানে দেখতেই পাচ্ছেন কি সুন্দর পুরানো অনেক কিছু রয়েছে যেগুলো অনেক মূল্যবান। দেখতে পাচ্ছেন এখানে তলোয়ার রয়েছে, রাজাদের যে তলোয়ার, সেই তলোয়ার রয়েছে অনেকগুলো। এছাড়াও এই সাইডে দেখেন রাজাদের ড্রেস রয়েছে, অ্যান্ড এছাড়াও অনেক মূল্যবান জিনিস রয়েছে। এখানের যে ট্র্যাডিশনাল যেসব ড্রেস রয়েছে সেগুলোও কিন্তু এখানে ওরা সাজিয়ে রেখেছে, যাতে কম্বোডিয়ার ঐতিহ্যকে মানুষ জানতে পারে, চিনতে পারে, সেজন্য। আর এছাড়া আরেকটা জিনিস যেটা আমি দেখাতে পারতেছি না, এর জন্য আমি আসলে অনেক দুঃখিত, কারণ এখানে আসলে ওই মূর্তিগুলো ভিডিও করা অ্যালাউড না আর ছবি তোলাও অ্যালাউড না, যে জন্য আমি আসলে দেখাতে পারি নাই, আপনাদেরকে পারছি না। কিন্তু দেখতে প্রচুর সুন্দর। একটা হচ্ছে এমেরাল্ড বুদ্ধ। এমেরাল্ড বুদ্ধ যে, সেটা হচ্ছে ওনাকে তৈরি করা হয়েছে হচ্ছে সবুজ যে জেট পাথর, সেই সবুজ জেট পাথর দিয়ে তৈরি। এই সবুজ জেট পাথরও কিন্তু অনেক অনেক মূল্যবান। আর এছাড়াও আরেকটা যেটা বুদ্ধ রয়েছে ওদের, সেটা হচ্ছে স্বর্ণবুদ্ধ। স্বর্ণবুদ্ধকে ওরা একদমই খাঁটি স্বর্ণ দিয়ে তৈরি করেছে, যেটা হচ্ছে প্রায় 90 কিলোগ্রাম, এবং এতে রয়েছে 9584টা হীরা। ঠিক আছে, 9584 হীরা দিয়ে কিন্তু এই বৌদ্ধ মূর্তিটাকে ওরা তৈরি করেছে, এবং এটা খাঁটি স্বর্ণের। চিন্তা করতে পারেন ওদের চিন্তাধারা, মানে আর এই রাজা বাচ্চারা আসলে কত 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 বলবো, আমি কি বলবো, আমি বুঝতেছি না। বড় লোক আসলে, কোটিপতি বলা যাবে না, তার থেকেও বেশি। আচ্ছা, তো এরপরে যাই হোক, আমরা সেখান থেকে কিন্তু বেরিয়ে আসছি, আর এখন আমরা অন্য আরেকটা সাইডে যাচ্ছি। এই দিকটা দিয়েই হচ্ছে বের হতে হয়।
গাইজ রয়্যাল প্যালেসে কিন্তু বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজানো হয়, যেমন বিভিন্ন অনুষ্ঠান বলেন, রাজকীয় অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠানেও এইসব বাদ্যযন্ত্র ওরা বাজিয়ে থাকে। আর আমি এখানে যে বাদ্যযন্ত্রগুলো দেখেছি এগুলো না অনেকটা ইউনিক আমার মনে হয়েছে। আমি এই বাদ্যযন্ত্রগুলো আগে দেখি নাই বা ওদের নামও শুনি নাই। এখানে কিছু বাদ্যযন্ত্রের নাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমি কয়েকটা বাদ্যযন্ত্রের নাম বলছি, যেমন মনে করেন রোনেট, কং ভং, স্কোর, স্ট্রালাই, ট্রিনট্রো, এরকম আরও বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র রয়েছে। এগুলো দিয়ে হচ্ছে ওরা এগুলো বাজায়, গান গায়। আর এই সাইডটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা দিয়ে হচ্ছে উপরে যাওয়া যায়, কিন্তু হচ্ছে আপাততর জন্য ওইটা বন্ধ রয়েছে। আর এই চিত্রকর্মটাকে দেখেন, আমি তো একদম মানে এখানে এসে আমি হয়ে জাস্ট বেশ অনেকক্ষণ তাকিয়ে দেখছিলাম যে মানুষ কতটা গুণের অধিকারী হতে পারে। এইসব চিত্রকর্ম না দেখলে আসলে বোঝা যায় না। আর এখন আমরা যেই জায়গাটাতে আছি গাইজ, এখন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রাজাদের অনেক অভিষেকের জিনিসপত্র রয়েছে, অনেক থ্রোন রয়েছে, রাজাদের মন্ত্রীদের অনেক থ্রোন রয়েছে, এখানে পালকি রয়েছে, এবং দেখতে পাচ্ছেন এগুলো অনেক সার্টিফাইড জিনিসও রয়েছে এখানে, যেগুলো আসলে ওরা এখানে মিউজিয়ামের মতো করে সংরক্ষণ করেছে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব থ্রোন, এগুলো সব হচ্ছে রাজ্যাভিষেকের থ্রোন। দেখতেই পাচ্ছেন এগুলো দেখে কিন্তু সব মনে হচ্ছিল যে এগুলো হয়তো স্বর্ণ দিয়েই তৈরি, মানে খুবই সুন্দর লাগছিল দেখতে। যেহেতু আপনি এতক্ষণ ধরে আমার সাথে আছেন, আমি ভেবেই নিচ্ছি আমার ভিডিওগুলো ভালো লেগেছে, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে কিন্তু আমার মনের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই থাকবে। এরপরে ইনশাল্লাহ আমরা কম্বোডিয়া সিরিজের নতুন ভিডিও নিয়ে আসব। আর যারা কম্বোডিয়া সিরিজের আগের ভিডিওগুলো দেখেননি, সবাই এখনই গিয়ে দেখে আসেন, অনেক সুন্দর সুন্দর জায়গার কিন্তু ভিডিও রয়েছে। সো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।